দেখো আজকে আমরা এক্সেলের এই আমাদের শীটের মধ্যে প্রজেক্ট 14 একটা আছে, প্রজেক্ট 14 মজুরি শীট তৈরি করুন। মজুরি শীট তৈরি করুন এক্সেলের এই জিনিসটা দেখব। তো আমার প্রশ্নটা যেটা হচ্ছে, অর্থাৎ আমাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো একটু দেখি। যেসব কর্মচারী দৈনিক 8 ঘন্টা কাজ করবে, একটু খেয়াল করতে হবে। যে সমস্ত কর্মচারী, ধরো একটা এই এটা আমি যে কোনো একটা কোম্পানি ধরতে পারি বা একটা গার্মেন্টস ধরতে পারি, বা এখানে ধরো এই প্রজেক্ট 4, এখানে আমি কোনো কোম্পানির নাম দিই নেই, ধরো ক্যাডিএস গ্রুপ ধরি, আমাদের চিটাগংয়ের ক্যাডিএস গ্রুপে ধরো 5,000 শ্রমিক একসাথে কাজ করে। তো আমি তাদের স্যালারি শিটটা বা মজুরি শিটটা এখানে তৈরি করব। তো তাদের মজুরি শিটটা তৈরি করতে মজুরি শিটের যে সমস্ত শর্ত সেটা এখানে বলে দেওয়া আছে। ধরো গার্মেন্টসে যে সমস্ত কর্মচারীরা কি করে, কাজ করে, তাদের অর্থাৎ তারা যদি দৈনিক কি করে 8 ঘন্টা, এটা তো অবশ্যই 8 ঘন্টা তো স্বাভাবিক, সেটা আমরা সবাই জানি। মানে 8 ঘন্টা কাজ করবে, এটা ন্যায্য অধিকার শ্রমিকের। তো 8 ঘন্টা কাজ করলে তাদেরকে প্রতি ঘন্টায় কত টাকা দেওয়া হবে? 70 টাকা দেওয়া হবে। এবং 8 ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য 80 টাকা হারে বেতন দেওয়া হবে। তাহলে প্রথম 8 ঘন্টার জন্য কত টাকা? 70 টাকা। পরবর্তী অতিরিক্ত সময়, অতিরিক্ত সময় কি মানে 8 ঘন্টার পরে যা হয়, যেমন তুমি আজকে দিনে 10 ঘন্টা কাজ করছো, তোর মধ্যে 8 ঘন্টা নিয়ে ফেললে বাকি যে 2 ঘন্টা থাকবে সেটাই হচ্ছে তোমার ওভার টাইম, মানে অতিরিক্ত সময়। এই অতিরিক্ত সময়ের জন্য তুমি কি পাবা? 80 টাকা পাবা। তাহলে এখন আমাকে বের করতে হবে দৈনিক বেতন। তুমি ডেইলি কত টাকা আর্ন করতেছো, কতদিন তুমি কাজ করছো, কত ঘন্টা কাজ করেছো, তার পূর্ণ বিবরণী সহ একটা মজুরি শীট কি করতে হবে? তৈরি করতে হবে। এটার উপর ভিত্তি করে আমরা কি করব? একটা মজুরি শীট বানাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি মজুরি শীট প্রথমে আমরা বানাবো। এখানে মজুরি শীট বানানোর জন্য প্রথমে আমরা এখানে লিখব ওয়েজ শীট। কি লিখব? ওয়েজ শীট, মজুরি শীট। এখানে এই শীটটা বানানোর জন্য আমাকে কি কি করতে হবে? কর্মচারীদের নাম লিখতে হবে। ডব্লিউএস মানে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার মানে টোটাল কতক্ষণ কাজ করছে। ডব্লিউএস ওয়ার্কিং আওয়ার, এটা তুমি যে কোনো নামে দিতে পারো, আমি আমার মতো করে দিচ্ছি আর কি। মানে একটা কর্মচারী কতক্ষণ কাজ করছে সেটাকে আমি ডব্লিউএস দিয়ে প্রকাশ করতেছি, ওয়ার্কিং আওয়ার। আমি ওটি মানে ওভারটাইম, সে কতক্ষণ ওভারটাইম অতিরিক্ত সময় কাজ করেছে। এবং ডি স্যালারি মানে ডেইলি স্যালারি, ডেইলি স্যালারিতে আমরা ডেইলি সে কতক্ষণ কাজ করেছে, মানে ডেইলি স্যালারি দৈনিক বেতন কত সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে দিব, এখানে কয়েকজন কর্মচারীর নাম লিখি। আমি আরিফ লিখলাম, মামুন লিখলাম, মনির লিখলাম, আমি হাসান লিখলাম এখানে, তারপরে রায়হান লিখলাম। হ্যাঁ, এভাবে আমি কয়েকজন নাম লিখ, আপাতত কয়েকজন নাম দিলাম। এগুলোকে আমি একটু বোল্ড করে দিব, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিব, এবং ওই শিটটাকে ব্লক করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব, উপরে গিয়ে এটা করব। তারপর এখানে আস্তে আস্তে সাইজ বাড়াই দিব এবং বি দিয়ে বোল্ড করে দিলাম। এখানে শেডিং অপশন থেকে আমি যে কোনো একটা কালার এখানে প্রেস করলাম, কালার দিলে কালার হয়ে যাবে। তাহলে এখানে এখানে কর্মচারীরা কে কতক্ষণ কাজ করেছে তার এখানে আমরা লিখবো, টাইপ করব। আমাদের মূল কাজ করতে হবে এই দুইটাতে, ওটিতে বের করতে হবে এবং ডেইলি স্যালারি। ওটি কেন বের করতে হবে? কারণ তুমি কতক্ষণ কাজ করেছো এবং তোমার ওভারটাইম কতক্ষণ হয়েছে সেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো ওভারটাইম কিভাবে বের করতে হয়? ওভারটাইম বের করতে আমাকে শুরুতে বলে দেওয়া হয়েছিল 8 ঘন্টা তো আমার মৌলিক টাইম, 8 ঘন্টা আমাকে কাজ করতে হবে। 8 ঘন্টার পরে যা হবে সেটাই হচ্ছে কি তোমার ওভার টাইম। 8 ঘন্টার পরে যা হবে সেটাই তোমার কি ওভার টাইম। তো আমাকে এখানে কন্ডিশন দিয়ে কাজটা করতে হবে। কন্ডিশন থাকলে তোমরা সবাই জানে কি ব্যবহার করতে হয়? ইফ ব্যবহার করতে হয়। আমাদের কথা প্রশ্নে যদি কি থাকে? কন্ডিশন, শর্ত থাকে। শর্ত থাকলে অবশ্যই কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। শর্তটা কি? ইফ মানে ইফ, অর্থাৎ যাদের। ইফ মানে কি? যাদের হতে পারে, যারা হতে পারে, যে সমস্ত, এই সমস্ত কথাবার্তা, যাদের, যে সমস্ত, যারা, যাদের বেতন, এই কথাগুলো থাকলে ইফ ব্যবহার করলাম, ইফ ব্যবহার করতে হবে। তাহলে ইফ অর্থাৎ ইফ মানে যাদের, অর্থাৎ যারা, যারা অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা দৈনিক 8 ঘন্টা কাজ করবে। অর্থাৎ এখানে ইফ দিয়ে বললাম, অর্থাৎ এখানে যদি আরিফ, যেমন আমি প্রথমে আরিফেরটা ধরি, তারপর বাকিগুলো চলে আসবে। আমি ধরলাম যদি আরিফ এখানে যতক্ষণ কাজ করবে, এটার উপর ক্লিক দিতে হবে। এটা কলাম নম্বর বি, রো নম্বর কত? 4, B4। অর্থাৎ আরিফ এখানে যতক্ষণ কাজ করবে, কতক্ষণ সেটা উল্লেখ করা নেই। আমি কিন্তু গড়টাকে, সেল নাম্বারটাকে বলে দিয়েছি। সেল নাম্বার কত? কলাম নম্বর বি, রো নম্বর 4। অর্থাৎ এই কক্ষের মধ্যে আরিফের যে
সময়টা বসাবো আমি, মানে ও যতক্ষণ কাজ করেছে ঠিক ওই সময়টাকে এখানে এখানে উল্লেখ থাকবে, তখন ওই সময়টাকে আমরা বিফোর দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ আমি বলতেছি এখানে আরিফ যতক্ষণ কাজ করবে সেই সময়টা যদি কি হয় গ্রেটার দেন 8, সেটা হচ্ছে 8-এর চেয়ে বেশি হয়। মানে আরিফ এখানে যতক্ষণ কাজ করবে ওই সময়টুকু যদি কি হয় গ্রেটার দেন 8, 8-এর চেয়ে কি হয় বেশি হয়, তখন তখন কি হবে, তখন ওই সময় থেকে 8কে মাইনাস করতে হবে। কেন? কারণ ধরো এখানে আরিফ কতক্ষণ কাজ করছে 10 ঘন্টা, কতক্ষণ 10, তাহলে বিফোর মানে আমি কাকে বোঝাচ্ছি 10কে, বিফোর মানে কাকে বোঝাচ্ছি 10কে। অর্থাৎ যদি 10 8-এর চেয়ে বেশি হয়, যদি 10 কি হয় 8-এর চেয়ে বেশি হয়, তাহলে 10 থেকে 8কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 10 থেকে 8কে বিয়োগ করলে কি হবে, মানে 2, তাহলে 2 ঘন্টা ওর হচ্ছে কি ওভার টাইম। হ্যাঁ, তাহলে আমার এখানে ইফ হচ্ছে কন্ডিশন, আমার এখানে একটা কন্ডিশন পার্ট আছে, এটা বাস্তবায়ন পার্ট অর্থাৎ প্রসেসিং পার্ট। মানে কন্ডিশন, এখানে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা যদি সত্যি হয় মানে ট্রু হয়, আমার কন্ডিশনটা যদি কি হয় সত্যি হয়, ট্রু হয়, তখন আমার এই প্রসেসটা কি করবে, কাজ করবে, এই প্রক্রিয়াটা কি করবে, কাজ করবে। অর্থাৎ আমার প্রসেস, আমার কন্ডিশনটা কি, এই এই সংখ্যাটা 8-এর চেয়ে বেশি হতেই হবে সেটা কিন্তু বলতেছি না, যদি হয়, কারণ ইফ দিছি না, হতেই হবে বাধ্যতামূলক না। অর্থাৎ এই সময়টুকু যদি 8-এর চেয়ে কি হয় বেশি হয়, তখন ওই সময় থেকে আমরা 8কে বিয়োগ করব, ঠিক আছে। যদি না হয়, মানে এই সময়টুকু যদি 8-এর চেয়ে বেশি না হয়, তখন এই পার্টটা কাজ করবে না। অর্থাৎ কন্ডিশন পার্টটা যদি সত্যি না হয়, তখন আমার এই পার্টটা কাজ করবে না। অর্থাৎ এই পার্টটা কখন কাজ করবে, যখন কন্ডিশন পার্টটা কি হবে, সত্যি হবে, তখন এই পার্টটা কাজ করবে। আর কন্ডিশন পার্টটা যদি মিথ্যা হয়, তাহলে এখানে এই পার্টটা কাজ করে, এই পার্টটা কি হবে, অর্থাৎ কেউ যদি 8-এর চেয়ে বেশি কাজ করে, 8 ঘন্টার চেয়ে বেশি করে, তখন ওই টার্ম থেকে 8কে বিয়োগ করে দিব। আর না হলে কোনো তার ওভারটাইম হবে না, দ্যাট মিনস কি জিরো, দ্যাট মিনস কি জিরো, ব্র্যাকেট শেষ করবা। অর্থাৎ আমার এখানে একটা কন্ডিশন, দুইটা প্রক্রিয়া, দুইটা প্রসেস। মানে এই কন্ডিশনটা সত্যি হলে এটা কাজ করবে, কন্ডিশন মিথ্যা হলে জিরোটা কি করবে, কাজ করবে। তো এটা নির্ণয় করবে যে কে, এক্সেল। আমি করব না, আমার কাজ হচ্ছে ফর্মুলাটা প্রয়োগ করা, লিখা। আমি ফর্মুলাটা লিখে দিলাম, কম্পিউটার এখন তুলনা করবে। যেমন আরিফের বেতন যদি এখানে যদি 12 হয়, তাহলে বিফোর মানে আমি 12কেই বোঝাচ্ছি বা 12কে বোঝাচ্ছি। তাহলে আরিফের বেতন যদি এখানে 12, সরি, আরিফ যদি টোটাল 12 ঘন্টা কাজ করে, তাহলে এখানে কম্পিউটার দেখতেছে যদি বিফোর মানে 12 যদি 8-এর চেয়ে বেশি হয়, সে কম্পিউটার সেটা তুলনা করতে পারে। কম্পিউটার নিশ্চয় কোনো চিন্তা শক্তি নেই, ঠিক আছে, কিন্তু সে নির্ণয় করতে, তুলনা করতে পারে, কম্পিউটার তুলনা করবে। এখানে এই যদি 12 হয়, তাহলে বিফোর মানে 12, তাহলে যদি 12 8-এর চেয়ে বেশি হয়, তাহলে দেখতেছে 12 কিন্তু 8-এর চেয়ে কি বেশি, তখন কম্পিউটার সাথে সাথে কি করবে, 12 থেকে 8কে বিয়োগ করবে। তার মানে এখানে ওভারটাইম হিসেবে কি আসবে, 4 আসবে। দেখতেছে এখানে আরিফের টোটাল ঘন্টা হচ্ছে 6, দেখা যাচ্ছে মানে 6 গ্রেটার দেন 8, মানে যদি 6 8-এর চেয়ে বেশি হয়, দেখতেছে না কম্পিউটার নির্ণয় করলে, তুলনা করে দেখলো যে 6 কখনো কি না 8-এর চেয়ে বেশি না, তখন সে কি করবে না, বিয়োগ করবে না, তখন ফরের থেকে সে কি দিয়ে দিবে, জিরো দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের ওভারটাইমের ফর্মুলা। এন্টার টাইপ করে দিলাম, দেওয়ার পর দেখো এখানে জিরো চলে আসছে, এবং এখান থেকে ছোট্ট বিন্দুটা থেকে ড্রাগ করলে মাউসটাকে এখানে টেনে দিলাম। এখন আরিফের বেতন দাও, যেমন আরিফ টোটাল কাজ করছে 7 ঘন্টা, 7 ঘন্টা কাজ করলে কোনো ওভারটাইম হয়নি। মামুন কাজ করছে ধরো 11 ঘন্টা, ওর কিন্তু 3 ঘন্টা ওভারটাইম হয়েছে। মনের কাজ ঘন্টা 8 ঘন্টা, কোনো ওভারটাইম হয়নি। হাসান কাজ করছে 10 ঘন্টা, ওভারটাইম হয়েছে। আরজনের কাজ করছে 13 ঘন্টা, তাহলে তার কিন্তু ওভারটাইম হয়েছে। দেখছো, তাহলে আমাদের ফর্মুলাটা কাজ করছে, আমাদের ফর্মুলা ঠিক আছে। এখন ডেইলি স্যালারি বের করব। ডেইলি স্যালারিটা কিরকম, অর্থাৎ এখানে সবাই কিন্তু সমান বেতন পাবে না। যেমন ধরো তুমি যদি, কেউ যদি 10 ঘন্টা কাজ করে, যেমন ধরো আমি ওর কথা ধরি, যেমন ধরো এই হাসান, ও 10 ঘন্টা কাজ করেছে, তাহলে ও কিন্তু 2 ঘন্টা ওভারটাইম হয়েছে। তাহলে 2 ঘন্টা ওভারটাইম নিয়ে নিলে ওর মূল টাইম কতক্ষণ আছে বলো, 8 ঘন্টা। মানে হাসান 10 ঘন্টা কাজ করছে, তার মধ্যে 2 ঘন্টা ওভার টাইম, তাহলে 2 ঘন্টার জন্য সে কি পাবে, ওই যে আমাদের প্রশ্ন অনুযায়ী 2 ঘন্টার জন্য 80 টাকা করলে 160 টাকা পাবে, ঠিক আছে। বাকি আছে ওর কতক্ষণ, 8 ঘন্টা। তাহলে 8 গুণ 70, 5 7 56, 560, আর এদিকে কত, এদিকে কত 160। তো যোগ করলে যা হয় সেটাই ওর রেজাল্ট দিবে। কিন্তু ওর বেলায় ও কিন্তু ওভার টাইম করে নাই, সেই জন্য ও কতক্ষণ কাজ করে, 7 ঘন্টা। তাহলে 7 গুণ কত পাবে, কত, 70 টাকা করে। মানে প্রথম 8 ঘন্টার জন্য 70 টাকা আমি প্রশ্নতে বলেছিলাম। তাহলে 7 গুণ 70 মানে 790 টাকা পাবে। তার মানে যারা ওভারটাইম করবে তাদের জন্য একটা ফর্মুলা, যারা ওভারটাইম করবে না তাদের জন্য একটা ফর্মুলা, আর যারা ওভারটাইম করবে তারা একটা ফর্মুলা। মানে ওভারটাইম করলে এক ধরনের ফর্মুলা, ওভারটাইম না করলে কিন্তু আরেক ধরনের ফর্মুলা। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, আমি আগে যারা ওভারটাইম করবে তাদেরকে প্রায়োরিটি দিব, তাদেরটা আগে লিখবো। তাই আমি বলবো যে ইকুয়াল দিয়ে ইফ দিয়ে বলবো যারা ওভারটাইম করবে, যারা, ইফ মানে কি, যারা
ওভারটাইম করবে। ওভারটাইম করবে মানে কি? ওভারটাইম করবে, যারা ওভারটাইম করবে। তাহলে ওভারটাইম কারা করছে তুমি এখান থেকে নির্ণয় করতে। আরিফ ওভারটাইম করছে? মনির কি ওভারটাইম করছে? মনির কি ওভারটাইম করছে? রায়হান কি ওভারটাইম করছে? তাহলে আমি এখানে দুজন ওভারটাইম করে নেই, বাকিরা কি করছে? ওভারটাইম করছে। তাহলে ওভারটাইম করছে এটা তুমি কিভাবে শিওর হচ্ছ? তুমি এখানকার সংখ্যা দেখে, আমি সংখ্যাতে যদি জিরো দেখি তাহলে আমরা বুঝি যে ওভারটাইম হয়নি। মানে জিরো থাকলে ওভারটাইম হয়নি, মানে ওভারটাইম করে নাই। আর জিরোর চেয়ে বেশি হলে, জিরোর চেয়ে কি হলে বেশি, ওভারটাইম করছে, ওভারটাইম করছে। তাহলে আমি বলবো যে, আমি প্রথমে বলবো যে যারা ওভারটাইম করবে। তাহলে যারা মানে ইফ, যারা মানে কি ইফ, ওভারটাইম করবে মানে কি, অর্থাৎ ওভারটাইমের গড়টা যদি গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ ওভারটাইমের গড়টা যদি কি হয় জিরোর চেয়ে বেশি হয়, মানে এটাকে যদি বাংলায় বলো তাহলে হবে যে যারা ওভারটাইম করবে, যারা ওভারটাইম করবে। এটাকে সমীকরণে কনভার্ট করলে কি হয়, যারা মানে ইফ, ওভারটাইম করবে মানে কি, ওভারটাইমের গড়টা যদি গ্রেটার দেন জিরো, ওভারটাইমের গড়টা যদি জিরোর চেয়ে বেশি হয়, তার মানে যারা ওভারটাইম করছে। কথা হচ্ছে সেম, ওটা বাংলায় বললাম, এটা সমীকরণে বললাম। তাহলে যারা ওভারটাইম করবে, অর্থাৎ যারা মানে ইফ, ওভারটাইম মানে ওভারটাইমের গড়টা করবে মানে কি গ্রেটার দেন জিরো, অর্থাৎ ওভারটাইমের গড়টা যদি কি হয় জিরোর চেয়ে বেশি হয়, তখন ওভারটাইমের জন্য কি হবে, গুণ 80 টাকা প্লাস বাকি 8 ঘন্টার জন্য গুণ কত টাকা, 70 টাকা। আমাকে এখানে প্রশ্নে বলা হয়েছিল, এখানে প্রশ্নে বলা হয়েছে দেখো, এই যে যারা 8 ঘন্টা কাজ করবে তাদেরকে প্রতি ঘন্টায় 70 টাকা, এবং 8 ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য কয় টাকা, 80 টাকা। তাহলে সেই হিসেবে আমরা এখানে করছি। এখানে তাহলে প্রথম যারা ওভারটাইম করবে, যারা ওভারটাইম করবে তারা ওভারটাইমের জন্য 80 টাকা পাবে, এবং প্লাস বাকি 8 ঘন্টার জন্য কি পাবে, 70 টাকা পাবে। এটা কতক্ষণ প্রযোজ্য হবে, যদি কেউ ওভারটাইম করে। এটা কন্ডিশন, পার্টটা যদি সত্যি হয় এটা কাজ করবে, আর কন্ডিশন পার্টটা যদি সত্যি না হয়, মানে কেউ যদি ওভারটাইম না করে, তাহলে সে কি করবে, ওভারটাইম না করলে, যেমন আরিফ ওভারটাইম করে নাই, সেজন্য ও এখানে যতক্ষণ কাজ করেছে ততক্ষণের জন্য সে কি পেয়ে যাবে, 70 টাকা কি করবে, 70 টাকা পেয়ে যাবে। অর্থাৎ যারা ওভারটাইম করবে তারা, তাদের জন্য এই সূত্র, আর যারা ওভারটাইম করবে না তারা এখানে যতক্ষণ কাজ করবে ততক্ষণের জন্য কয় টাকা পেয়ে যাবে, 70 টাকা পেয়ে যাবে। তাহলে তুমি দেখো এখানে আরিফের জন্য এই লাস্টের ফর্মুলাটা, এখানে মনিরের জন্য লাস্টের ফর্মুলাটা, বাকি যারা আছে তাদের সবার জন্য কোন ফর্মুলা, এই ফর্মুলা। অর্থাৎ যারা ওভারটাইম করবে তাদের জন্য এই ফর্মুলা, যারা ওভারটাইম করবে না তারা এখানে কম্পিউটার এক্সেলে নির্ণয় করে ফেলবে। যারা ওভারটাইম করবে না, মানে এখানে জিরো দেখলে সে ধরে নিবে এখানে ওভারটাইম সে করে নাই। এই যে দেখো ওভারটাইম গ্রেটার দেন জিরো, ওভারটাইম যদি জিরোর চেয়ে বেশি হয় তখন এটা কাজ করবে, যদি ওভারটাইমটা জিরোর চেয়ে বেশি না, তখন সে কি করবে, ওই এখানে যতক্ষণ কাজ হয়েছে, যেমন আরিফ মনির ওরা ওভারটাইম করে নাই, তাদের জন্য লাস্টে এই সূত্রটা এটা করে আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দিব, তখন আমাদের কি হয়ে যাবে, ডেইলি স্যালারি চলে আসছে। এই যে দেখো এই যে মোটামুটি আমাদের ইয়েটা কি চলে আসছে। অর্থাৎ আমরা কি, এটা হচ্ছে জাস্ট একদিনের বেতন, এটা একদিনের বেতন। এইভাবে যারা কর্মচারীরা মানে 1 তারিখ থেকে যদি জয়েন করে, তাহলে 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত তারা পুরো 1 মাস কাজ করবে। 1 মাস কাজ করে তারা একটা আমাদের বেতন নির্ধারণ করতে হবে। যেমন আরিফ কোনো কারণে আজকে 7 ঘন্টা কাজ করেছে, সে যে আগামীকাল যে 7 ঘন্টা করবে সেটা তো কর না, সে কিন্তু আগামীকাল 12 ঘন্টা করতে পারে, 13 ঘন্টা করতে পারে, মনিরও বাড়াই করতে পারে, যারা বাড়াই করছে তারা কম করতে পারে, হতে পারে না, এটা তো একদিন। তাহলে এটা তার মানে এক এক সময় এক একভাবে তার এক এক দিন এক একভাবে তার বেতন আসবে। তো আমরা কি করব, পুরো 1 মাসের কি করতে হবে, 1 মাসের এই হিসাবটা পুরো হুবহু এখানে যে হিসাবটা করছি এই হিসাবটা পুরো 1 মাস ধরে চলবে, পুরো 1 মাস ধরে। তো আমরা এখানে ধরো এটা নিচে গিয়ে এসে দেখো এটা শীট 1, এভাবে আমার কয়টা শীট করতে হবে, একটা শীট মানে একটা দিন, একটা শীট মানে কি দিন, একটা শীট মানে একটা দিন। এভাবে 30 দিনের জন্য 30টা শীট তৈরি করবা, এবং একটা এক্সট্রা শীট তৈরি করবা। যদি 30 দিনে মাস হয় তোমাকে 31টা শীট বানাইতে হবে। কয়টা শীট, 31টা শীট বানাইতে হবে। এই 31 নম্বর শীটটা কিসের জন্য, হিসাবের জন্য। কিসের জন্য, হিসাবের জন্য। মানে ওই দিনটা কোনো দিন না, ওই শীটটা কোনো দিন না, ওইটা আমরা হিসাব করব, ওখানে ক্যালকুলেট করব। মানে পুরো 30 দিনের হিসাবটা কোথায় করব, 31 নম্বর শীটে করব, ঠিক আছে। সো আমাদের এখন কয়টা শীট বের করতে হবে, এখানে 31টা। তো 31টা শীট নিয়ে দেখানো, আমি 31টা শীট নিয়ে দেখাচ্ছি না, তোমরা যখন ফোন নাম্বার একটা ওই শীট বানাবে, 31টা শীট বানাবা, বা 31টা শীট বানাইতে হবে তোমাকে। তো আমি 31টা শীট বানানো যে কথা, 7টা শীট বানানো একই কথা, একই হিসাব। তো আমি 7 দিন দিয়ে দেখাচ্ছি, 7 দিনের কর্মদিবস দিয়ে তোমাকে 30 দিনের বা 1 মাস হিসাব বুঝাই দিচ্ছি। দেখো আমার এখানে আরো
এইটা একটা দিন, এ প্লাসে ক্লিক করলে একটা শিট বের হবে, এভাবে আরেকটা দিব, এ প্লাসের উপর ক্লিক দিলে তোমার একটা একটা করে শিট বের হতে থাকবে, এইভাবে একটা একটা করে কি হতে থাকবে, শিট বের হতে থাকবে। তাহলে আমি 7 দিনে হিসাব বের করবো, সেজন্য কয়টা শিট নিয়েছি, 8টা শিট নিয়েছি। তুমি চাইলে এগুলোকে রিনেম করতে পারো, রাইট বাটন ক্লিক করে কি করে দিবা, রিনেম। রিনেম করলে কি, এটা 1 তারিখ, এটা 2 তারিখ, এটা 3 তারিখ, এটা 4 তারিখ, এটা 5 তারিখ, প্রত্যেকটার উপর রাইট বাটন ক্লিক করে কি করতে পারো, রিনেম করে তারিখ করে ফেল, মানে শিট 1 কে পরিবর্তন করে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ করে করতে পারো। তো আমি যাই হোক এটা করার দরকার নাই, আমি শুধু এটাকে রিনেম করে দিব, রাইট বাটন ক্লিক করে রিনেম করে এখানে কি অ্যাকাউন্টস, মানে এটা COUNTS অ্যাকাউন্টস, আমি এটাকে হিসাব রাখবো, মানে সমস্ত হিসাব এখানে করব। তাহলে দেখো আমি শিট 1-এ, আমি শিট 1-এর মধ্যে আমাদের যে শিটটা আছে, তাহলে শিট 2-এ এসেও কি করতে হবে, এই 1-এর মধ্যে করে হিসাবটা মিলে দেওয়া হবে না, প্রত্যেকটা শিটে এই হিসাবটা লাগবে, লাগবে কিনা, লাগবে। তো আমরা একটা কাজ করি, শিট 1-এ এসে আমরা এখান থেকে ধরে পুরো শিটটাকে ব্লক করে কন্ট্রোল-C দিয়ে কপি করব। কপি যখন করব তোমাকে একটু মাথায় রাখতে হবে আমার শিটটা আমি কত থেকে কপি করছি। এই যে এটার নাম হচ্ছে নেম বক্স, এটার নাম কি, নেম বক্স। নেম বক্সে দেখাচ্ছে, অর্থাৎ আমি আমার শিটটা A1 থেকে কি করছি, কপি করছি। তাহলে A1 থেকে কপি করছি, কন্ট্রোল-C দিয়ে কপি করে আমি কোথায় যাব, শিট 2-তে যাব। শিট 2-তে গিয়ে আমি কি করব, A1-এ কার্সর রেখে কন্ট্রোল-B দিয়ে পেস্ট করে দিবা, ঠিক আছে। তারপর শিট 3 দিকে কি করবা, এই যে শিট 3 দিকে কি করবা, A1-এ কার্সর রেখে পেস্ট করে দিবা। শিট 4-এ গিয়ে কি করবা, A1-এ গিয়ে কি করে দিবা, পেস্ট। কোনো অবস্থাতে যেন গড়টা চেঞ্জ না হয়। শিট 5-এর গড় কার্সর কিন্তু এখানে আছে, দেখো, কন্ট্রোল-B দিয়ে পেস্ট করে দিবা। শিট 6-এ গিয়ে কন্ট্রোল-B দিয়ে কি করে দিবা, পেস্ট করে দিবা। তারপর শিট 7-এ গিয়ে কি করে দিবা, পেস্ট করে দিবা। এবং অ্যাকাউন্টসে এসে এই দেখো কার্সরটা এখানে চলে আসতে হবে না, এখানে এসে কন্ট্রোল-B দিয়ে পেস্ট করতে হবে, ওকে। এখন তুমি দেখো শিট 1টা, তোমার শিট 1-এর প্রত্যেকটা ঘর কিন্তু তোমার পেজের জুমিংটা কিন্তু এখন কত পার্সেন্ট, 145%, অর্থাৎ 145% আছে। কিন্তু বাকি শিটগুলো তুমি দেখো কত পার্সেন্ট করে আছে, একটু দেখো তো কত পার্সেন্ট করে, 100। তো আমি প্রথম শিটের মতো বাকি শিটগুলো সবগুলোকে এক্সারসাইজ করে দিতে চাই। তাহলে শিট 1-এর পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কি আছে, তুমি সিলেক্ট অল শিট কি করবা, সিলেক্ট অল শিট, এখানে ক্লিক দিবা। ক্লিক দিলে সবগুলো শিট কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে এসে কি করে দিবা, এখানে 145 বা ছোট এক বা ছোট বড় করলে হয়ে যাবে। যেমন আমি কত রাখলাম, 140 রাখলাম, ব্যাস তোমার কাজ শেষ। প্রত্যেকটা শিট এখন কত পার্সেন্ট, 140%। আমি একসাথে করে ফেলছি, বা এটা কোনো কাজের অংশ না, আমি দেখালাম গ্যাপে করে একটা কাজ দেখালাম আর কি। তাহলে আমি কি করলাম, প্রত্যেকটা শিটে একই জিনিস আছে, এখানে আমরা কোথাও আর হাত দিব না, শেষের করে আসবো কোথায়, কপি করার পর আমার এর পরের কাজ হচ্ছে অ্যাকাউন্টসে আসা। অ্যাকাউন্টসে এসে আমাকে কি করতে, যেহেতু এগুলো ফর্মুলা, আমি এগুলোতে হাত দিতে পারবো না। আমি কি করব, এইখানে এগুলো এই দুইটা ওটি এবং ডেইলি চালে, এটা কিন্তু কি, এই দুইটা হচ্ছে এগুলো কিন্তু ফর্মুলা, এগুলো ধরা যাবে না। আমি যেটা আপনি হাতে বসাইছি ওই ওয়ার্কিং আওয়ারের কাজটা ডিলিট দিয়ে মুছে দিব। মুছে দেওয়ার পর বাকিগুলো জিরো হয়ে গেছে। এখন আমি ওই আবার ওয়ার্কিং আওয়ার ঘরে কার্সর রেখে, আমি সেল নম্বরে কার্সর রেখে ওইখানে আমি কোথায় যাবো, ডাটা অপশনে যাবো। কোথায় যাব, ডাটা। কোথায় যাব, ডাটা। ডাটা দিয়ে গিয়ে কোথায় যাব, এখানে ডাটাতে গিয়ে এখানে আছে কি আমার ডাটাতে গিয়ে কোথায়, কোনটা, কনসুলেটেড। কোথায় যাব, কনসুলেটেড। কোথায় যাব, কনসুলেট। ডাটা থেকে কনসুলেটেডে ক্লিক করলে আমার সাথে সাথে কি আসবে, তুমি একটু লক্ষ্য করো, আমার একটা ডায়লগ বক্স আসছে এখানে। ডায়লগ বক্সের নাম হচ্ছে কনসুলেটেড। কেন আনছি, আমার এই ডায়লগ বক্সের মধ্যে আমার শিট 1 থেকে একদম শিট 7 প্রত্যেকটা শিটকে কি করতে এখানে আনতে হবে। তুমি যদি 30 দিনের হিসাব বের করতে হবে, 30টা শিট কি করতে হবে, এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। 30টা শিট অ্যাড করবা। তো আমি 30টা শিট আনি নাই, এখানে আপাতত 7টা নিয়ে শিট নিয়ে কাজ করতেছি। সেজন্য এই 7টা শিট সবগুলো কোথায় আনতে হবে, অল রেফারেন্সে নিয়ে আসতে হবে। সেই জন্য আমার এই 4টা লাগবে, কনসুলেটেড এই 4টা লাগবে। তাহলে আমি 7টা শিট একসাথে আনতে পারবো না, একটা একটা করে আনবো। প্রথমে রেফারেন্সে করে কার্সর রেখে 1 নম্বর শিটে ক্লিক দিব। 1 নম্বর শিটে ক্লিক দেওয়ার সাথে এখানে কি আসছে দেখো, শিট 1 কতটা চলে আসছে, শিট 1 এক্সক্লেমেটরি, এটা কতটা চলে আসছে। শিট 1 দিয়ে আমি কি করব, শিট 1 এর এখান থেকে যে সংখ্যাগুলো আছে, এই শিট 1-এ গিয়ে শিট 1-এর এখান থেকে এগুলো ব্লক করে দিব, সংখ্যাগুলো ব্লক করে দিব, যাতে এই রেঞ্জটা আমার এখানে চলে আসে। আসছে কিনা দেখো, কলাম নম্বর বি, রো নম্বর কত, 4, B4 থেকে একদম D8 পর্যন্ত। এই দেখো B4 থেকে D8, এখানে ডলার সাইন আছে, এগুলো থাকুক সমস্যা নেই। B4 থেকে D8 পর্যন্ত আমি ব্লক করে দিয়েছি। এইভাবে এখন আমি শিট 1-এ ক্লিক দিয়েছি এবং সংখ্যাগুলোকে ব্লক করে দিয়েছি। এইভাবে শিট 2, শিট 3, শিট 4, শিট 5, শিট 6 এবং শিট 7 সবাইকে কি করতে হবে, এরকম করতে হবে। তো করে এখন আমি শিট 1-কে এখানে নিয়ে আসছি, কিন্তু এটা এখানে থাকলে বাকিরা আসতে পারবে না। বাকিরা শিট 2, শিট 3 ওদের জায়গায় করে দিতে হবে না। তো এগুলো কি করবা,
তো এটাকে নিচে নিয়ে আসবা, তুমি অ্যাড করলে এই জিনিসটাকে নিচে নিয়ে আসবে। তারপর এখন এই জিনিসটা ব্লক আছে, এখন শিট 2 তে ক্লিক দেওয়ার সাথে সাথে তুমি দেখো শিট 2টা অ্যাক্টিভ, এই যে দেখো এখানেও কিন্তু কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শিট 2 অ্যাক্টিভ হয়েছে, এবং এটাও কিন্তু আমি ব্লক, ওই যে ব্লকটা আমাকে করতে হয়নি, ব্লকটা অটোমেটিকলি হয়ে গেছে। কেন বলো তো, আমরা প্রথম কাজ যেটা করছি ওই কাজটাতে কি করছি, সবগুলো একই জায়গায় একই সেলে কি করেছি, পেস্ট করেছি। এটার ফলাফল কিন্তু এখন বুক করতেছি কোনটা, একই জায়গায় কপি পেস্ট করার কারণে আমার কি হচ্ছে, আমার এই সুবিধাটা আমি পাচ্ছি। এখন বর্তমানে যে সুবিধা পাচ্ছি, ব্লক করতে হচ্ছে না এই সুবিধা। তুমি যদি ভিন্ন ভিন্ন জায়গায় পেস্ট করতা তাহলে কিন্তু এই সুবিধাটা পাইতাম, তোমাকে প্রত্যেকবারই কি করতে হতো, শিট 2 তে ব্লক করে ওই ঘরটা এখানে যদি এটা যদি এখানে থাকতো, এখানে এই জায়গাটা কি করতে হতো, ব্লক করতে হতো, যেটা সবসময় ব্লক করতে হতো, এটা সমস্যা হতো না, ব্লক করতে হতো। এখন আমাকে ব্লক করতে হচ্ছে না। সো আমি এখানে কি করলাম, একে চলে আসছে, তারপর এটাকেও অ্যাড করে দিব, অ্যাড করে কোথায়, নিচের লাইনে নিয়ে আসবো। তারপর শিট 3 তে ক্লিক করব, দেখো শিট 3 চলে আসছে, এখানে ব্লক হয়ে আছে, আমি শুধু অ্যাড করে দিব। এভাবে শিট 4 এ ক্লিক করব, শিট 4 আসবে, অ্যাড করে দিব। শিট 5 আসবে, এখানে এসে অ্যাড করে দিব। শিট 6 এ আসবো, অ্যাড করে দিব। শিট 7 এ আসবো, অ্যাড করে দিব। ব্যাস, আমার প্রত্যেকটা শিট অ্যাড করা হয়ে গেছে। এটা তো অ্যাকাউন্ট, সেটা হিসাব, এটা কোন দিন না। তো আমি সবগুলো শিট এখানে নিয়ে আসছি। এখন শেষ কি কাজ করব, ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা, এখানে ক্লিক দিয়ে যখন আমি ওকে দিব, দেখো আমার সব শিট কি হয়ে গেছে, একত্রে করে দিছে। তার মানে তুমি যদি এমনি নর্মালি হিসাব করো, প্রথম দিন আরিফ 7 ঘন্টা কাজ করছে, তো দ্বিতীয় দিনে 7 ঘন্টা, এভাবে করে 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 7 দিন পর্যন্ত 7 7 49 ঘন্টা। অ্যাকাউন্টসে গিয়ে দেখো কতক্ষণ, 49 ঘন্টা। এখানে শিট 1 এ গিয়ে প্রথম দিন হাসান 10 ঘন্টা কাজ করছিল, 7 দিনে কত, 70 ঘন্টা। তাহলে এখানে 2 ঘন্টা করে ওভারটাইম হলে কত, 2 ঘন্টা করে ওভারটাইম করলে কত, 2 ঘন্টা করে 7 দেখুন 14, 14 ঘন্টা ওভার টাইম, 70 ঘন্টা মূল টাইম। দেখো 70 ঘন্টা মূল টাইম, 7 14 ও চলে আসছে। আসলে আমরা এভাবে হবে না, তো আমরা একটা সফটওয়্যার, এখন এটা এক ধরনের সফটওয়্যার, ওই শিটের সফটওয়্যার, আমরা সফটওয়্যার বানাই ফেলছি। এখন আমি কি করবো, শেষমেশ শিট 1 এ গিয়ে আমি শুধু ওয়ার্কিং আওয়ার ঘরটা মুছে দিব, তারপরে শিট 2 এর ওয়ার্কিং আওয়ার ঘরটা মুছে দিব, ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এবার ব্লক করলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এবার ব্লক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এবার ব্লক করে ডিলিট প্রেস করব, শিট 6 এ গিয়ে ডিলিট প্রেস করব, শিট 7 এ গিয়ে কি করব, ডিলিট প্রেস করব। অ্যাকাউন্ট থেকে সব গায়ে কি জিরো। আমার এভাবে আমি ফাইলে গিয়ে সেভ করে রাখবো, এটা সফটওয়্যার হিসেবে সেভ থাকবে। যেদিন কাজ শুরু করবে, যেমন প্রথম দিন আরিফ 11 ঘন্টা কাজ করছে, শেষে গিয়ে দেখো ওর 11 ঘন্টা 800 টাকা বেতন। দ্বিতীয় দিন ও কাজ করছে ধরো 13 ঘন্টা, 11 13 কত, 24 ঘন্টা। অ্যাকাউন্ট থেকে দেখো কতক্ষণ, 24 ঘন্টা, 8 ঘন্টা ওভার টাইম। তৃতীয় দিন গিয়ে ও কাজ করছে ধরো 5 ঘন্টা, তাহলে ও 24 আর 5 কত, 29 ঘন্টা। এখানে 4 নম্বরে গিয়ে ও কাজ করছে ধরো 15 ঘন্টা, তাহলে ওর কত, 24 আর 15 হিসেবে 44, 44 এবং ওভার টাইম হচ্ছে ফোন। এইভাবে করে আমরা ওই শিটটা তৈরি করে ফেলি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মজুরি শিট বলা হয় যেটাকে, কি বলা হয়, মজুরি শিট। আমরা এইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে।